আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আমি তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াচ্ছি। চ্যাপ্টার 6 আজকে শুরু করব। চ্যাপ্টার 6টা মডেলিং উইথ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কিছু অঙ্ক করে দেওয়া আছে। চ্যাপ্টার 6 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় একটা অঙ্ক তোমাদের অ্যান্সার করতেই হবে। আচ্ছা, অধ্যায়টা সহজ, একটু মনোযোগ দিয়ে দেখবে। আমি ইংলিশে লিখছি, বাট তোমাদের বাংলায় বলে দিচ্ছি। তোমরা যারা বাংলায় পড়তে চাও বা বাংলায় লিখতে চাও, তো বাংলায় লিখলেও কোনো সমস্যা নেই। তো সরাসরি পড়ায় চলে যাওয়ার আগে আমি একটু বলবো যে মডেলিং বা মানে মডেলিং উইথ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে নর্মালি আমাদের বিভিন্ন সূচকীয় বৃদ্ধি মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডেকে, মানে এখানে কিছু সূচকীয় বৃদ্ধি বা হ্রাস, তারপর কিছু দ্রবণের অঙ্ক আছে, কোথাও পপুলেশনের অঙ্ক আছে, বিভিন্ন টাইপের অঙ্ক আছে। আমি এক এক টাইপের এক একটা করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই সিমিলার আরেকটা করে আবার বাসায় তোমরা নিজেরা করে নিবে, তাহলে তোমাদের অঙ্কের এই মানে আর থিওরি সম্পর্কে এখানে অত বেশি পড়ার দরকার নেই। থিওরি আসে না, অঙ্কের মধ্যেই সিস্টেমটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিব আমি। তো সূচকীয় হ্রাস বৃদ্ধি এরকম যে ধরো কোথায় যদি টি সময় কোনো একটা রাশির পরিমাণ যদি এক্স হয়, তাহলে এর ডেরিভেটিভ মানে কি, ডিএক্স বাই ডিটি, মানে টি এর সাপেক্ষে কোনো রাশি যদি এক্স হয় তার ডেরিভেটিভটা হচ্ছে সেই রাশির পরিবর্তনের হার। এটা তোমরা জানো যে ডেরিভেটিভ বলতে আমরা জানি ওই রাশির পরিবর্তনের হার, সো হারকে নির্দেশ করা হয়। এবং এই পরিবর্তনের হারটা যদি সমানুপাতিক হয়, সেই ক্ষেত্রে আমরা সমানুপাতিক দিয়ে প্রকাশ করি, এবং সমানুপাতিক যদি ইকুয়াল প্রকাশ করতে হয় ইকুয়াল টু দিয়ে, তখন আমরা একটা কে কনস্ট্যান্ট নিয়ে আসি। এবং খেয়াল করবে এই যে আমাদের এই ভ্যালুটা, এটা বৃদ্ধির ক্ষেত্রে এবং হ্রাসের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের মান হবে। আমাদের ডেরিভেটিভ এই সমানুপাতিক যখন একটা ভ্যালুর ক্ষেত্রে হবে, তখন ওই যে আমি বলছি যদি একে ইকুয়াল টু কে আনি, মানে সমানুপাতিকটাকে ভেঙে যদি আমি কে নিয়ে আসি, সেই কেটা কি, কে একটা ধ্রুবক। সেই ধ্রুবকটা যদি কখনো এক্সের 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেই পার্টের মানটা বৃদ্ধি পাবে প্রকাশ করা হবে। আর যদি কে এর মানটা 0 থেকে ছোট হয়, তাহলে হ্রাস পাবে প্রমাণ করা যাবে, বা এই হ্রাস পাওয়ার ক্ষেত্রে কে এর মানটা 0 থেকে ছোট হবে। কথাগুলো বললাম, এগুলো যতটুকুই বুঝেছো অঙ্কের মধ্যে দেখবা আরো ভালো করে বুঝতে পারবে। সো আমি সরাসরি অঙ্কতে চলে যাই। আমি প্রথমে যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে লজিস্টিক বৃদ্ধির অঙ্ক। তো আমি প্রথম অঙ্কটা বলছি, এটা হচ্ছে the population of a community is known to increase at a rate proportional to the number of people present at time। এর মানে বোঝানো হয়েছে কোনো একটা নির্দিষ্ট সময়ে, এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট অ্যাট টাইম টি সময়ে, ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে জনসংখ্যার এই যে ইনক্রিজ অ্যাট রেট অফ প্রপোর্শনাল টু। আচ্ছা, তাহলে কি বাড়ছে, পপুলেশন মানে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ে জনগোষ্ঠীর এই যে জনসমষ্টি আছে তার সাথে সমানুপাতিক আছে, ঠিক আছে। তাই যে কমিউনিটি ইজ নোন অ্যাজ, তার মানে সমানুপাতিক, প্রপোর্শনাল অর্থ হচ্ছে সমানুপাতিক। তাহলে কি বলছে, নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধির হার মানে আমাদের জনসংখ্যা কত বাড়বে ওই সময়ের জনসমষ্টির সাথে সমানুপাতিক। এর মানে কোনো এলাকায় কতজন জনসংখ্যা আছে সেটার উপর ডিপেন্ড করবে তার বৃদ্ধির হার, ঠিক আছে। যে জনসংখ্যা যত বেশি হবে বৃদ্ধির হার তত বেশি হবে, এটাই বোঝানো হয়েছে ইনক্রিজ। এটা কিন্তু তোমাদের একটা সমীকরণ দিয়ে দেওয়া হলো, এবং বলা হয়েছে যে ইফ দ্য পপুলেশন হ্যাজ ডাবল ইন 50 ইয়ার্স, যদি তার জনসংখ্যাটা 50 বছরে দ্বিগুণ হয়ে যায়, হাউ লং উইল ইট টেক টু ট্রিপল, তার মানে কত বছর সময় তা 3 গুণ হবে। প্রশ্ন হচ্ছে কত বছর সময় তা 3 গুণ হবে, সময় চেয়েছে, বছর চেয়েছে। তাহলে প্রথমে আমি ধরে নেব লেট দ্য নাম্বার অফ পিপল ইজ এক্স অ্যাট টাইম টি, তার মানে কোনো একটা জায়গায় পিপল আছে মানে মানুষ জনসংখ্যা আছে এক্স কোন সময়, টি সময়। তাহলে আমরা ইকুয়েশনটা কি পাবো, আমাদের সমীকরণ থেকে বলা হয়েছে এই যে আমি বললাম জনসংখ্যা বৃদ্ধির হার আসলে কি আসে, তাহলে জনসংখ্যা যদি এক্স হয় তাহলে তার হার হচ্ছে ডিএক্স বাই ডিটি, এবং এখানে বলে দিয়েছে যে সেই বৃদ্ধির হারটা হবে মোট পপুলেশনের সাথে
প্রপোর্শনাল, তার মানে মোট পপুলেশনের সাথে সে সমানুপাতিক হবে। তাহলে আমি এটা লিখতে পারি dx/dt সমানুপাতিক অফ এক্স, এটা প্রশ্নে দেওয়া আছে। তো আমি আবার বলেছি যে যদি কখনো তোমাদের এরকম সমানুপাতিক থাকে তা আমরা অঙ্ক কিভাবে করি, dx/dt ইকুয়াল টু kx। এই যে k এর উপর ডিপেন্ড করবে এর মানটা কি, মানে মানটা কিরকম হবে। তো আমি এই অংশটুকুকে এরকম লিখতে পারি, আর এই যদি গুণ করি এক্স এক্স একসাথে লাগবো, dx/x ইকুয়াল টু k dt। এখানে হলো k একটা কনস্ট্যান্ট, লিখে দিতে পারো। ওকে, আচ্ছা, তো আমি এটুকু করার পরে এখন আমি এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করব। এখন কার সাপেক্ষে করব খেয়াল করবে, এখানে কিন্তু দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে এক্স মানে পপুলেশন, আর একটা হচ্ছে টি, সেটা হচ্ছে সময়। তো যখন আমাদের খেয়াল করবে, আমি যদি এখানে বলি, আচ্ছা আমি এখানে একটু ছোট করে লিখছি, যদি টি ইকুয়াল টু 0 হয়, খেয়াল করবে এটা টি মানে কি শূন্য সময়, তখন জনসংখ্যা ছিল যদি এক্স ইকুয়াল টু এক্স নট, এটা আমি ধরেছি। ওকে, তাহলে সুতরাং টি ইকুয়াল টু যদি 0 হয় তখন এক্স ইকুয়াল টু এক্স নট, মানে জনসংখ্যা প্রাথমিক অবস্থায় আছে। এবং আমাদের বলা হয়েছে যখন 50 বছরে জনসংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ। তাহলে আমি যদি টি ইকুয়াল টু 50 হয়, দেন জনসংখ্যা আগে ছিল এক্স নট, এখন হয়ে যাবে কত, 2x নট, কারণ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি সমাকলন করবো এইটুকুকে, তাহলে এই হলো আমাদের কন্ডিশন। তো আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন এটা হচ্ছে dx/x, তাহলে x এর ক্ষেত্রে ভ্যালু আপার লিমিট হচ্ছে 2x নট আর নিচে লোয়ার লিমিট হলো x নট, ইকুয়াল টু k ইন্টিগ্রেশন dt। টি এর মান দুইটা, 0 থেকে 50, তার মানে উপরে হচ্ছে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। এইটুকুকে যদি ইন্টিগ্রেশন করা হয়, 1/x কে ইন্টিগ্রেশন করা হলে এটা হবে ln অফ x, এটা তোমরা জানো, 2x নট x নট। অঙ্কগুলো খেয়াল করবে, অঙ্ক একটা পরীক্ষায় অবশ্যই আসবে এবং অ্যান্সার করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে হয় t, এটা হলো 50 0। তো আমি যদি এটা একটু ক্যালকুলেশন ভাঙিয়ে দেই, এটা হলো ln অফ x নটের জায়গায় হচ্ছে 2x নট মাইনাস ln অফ k। তো এখানে 50 বিয়োগ 0, তাহলে 50 বিয়োগ 0 ইকুয়াল টু এটা 50k। ওকে, এটা এই পাশে যদি লিখি, না এটা আমি একবারে লিখে দিই ln অফ 2, এই যে বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, এটা হয়ে যাবে 50k। তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমি এইটুকুকে x নট বাদ চলে গেলে থাকবে ln অফ 2, আর এখানে 50k, তাহলে এখানে হচ্ছে 50k ইকুয়াল টু ln অফ 2। তাহলে এইটা আমি জাস্ট মান রেখে দিলাম, আমি এর পরবর্তীতে এই ভ্যালুটা বসিয়ে দিব। তো তুমি কে এর মানও বের করে রাখতে পারো, কে এর মান তখন হবে, কে এর মান হচ্ছে k ইকুয়াল টু ln অফ 2/50। ওকে, আচ্ছা এখন এটা আমি জাস্ট কে এর মানটা নির্ণয় করলাম। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যদি জনসংখ্যা 3 গুণ হয়, তাহলে এখন তুমি ধরে নাও যদি টি ইকুয়াল টু টি সময়ে, আমি কেন এটা ধরলাম, কারণ আমাদের সময় নির্ণয় করতে হবে, মানে টি এর মান নির্ণয় করতে হবে। আমি এটা জানি না, এটা চাওয়া হয়েছে, তাহলে আমি ধরে নিলাম টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা 3 গুণ হবে, তার মানে তখন এক্স এর মানটা 3x নট হবে। তাহলে ইনিশিয়ালে কত ছিল, ইনিশিয়ালের টি ইকুয়াল, মানে প্রথমে টি এর মান 0 ছিল, তখন এক্স এর মান ছিল x নট, আর যখন টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু 3x নট। কেন, আমি ধরে নিলাম 3 গুণ হবে কত সময়, টি সময়। তাহলে এই ক্ষেত্রে আমি যদি আবার ইন্টিগ্রেশন করে নিই এই মেইন ইকুয়েশনটাকে, যে dx/x ইকুয়াল টু k dt, আমি এখান থেকে আমি ইন্টিগ্রেশন করলে পাবো, এটা সেকেন্ড পার্টে, হ্যাঁ, তো এটা 3x নট বাই x নট dx/x ইকুয়াল টু k t 0 dt। তো এখানে কি করব, আমি এই অংশটুকুকে খেয়াল করব যে এটা হবে k আর এটা হবে t কে ইন্টিগ্রেশন করলে এটা t 0 ইকুয়াল টু, এখানে হবে ln অফ x, এখানে হবে 3x নট আর এখানে x নট। এইটুকুকে আমি কিন্তু লিখতে পারি ln অফ, খেয়াল করো এটা আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ, আগে কিন্তু করিয়েছি, তাহলে ln অফ 3x নট বিয়োগ ln অফ x নট। আমি lnটা না লিখে সরাসরি আমি যদি লিখি ln অফ 3x নট বাই x নট, এটা অবশ্যই বুঝতে পেরেছো, বিয়োগ থাকলে ভাগ হয়, আমি এখানে এই যে ডাবল করেছি, এখানে করলাম না, তাহলে ln অফ 3x নট বাই x নট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি পেতে পারি, k, এখানে t মাইনাস 0 ইকুয়াল টু t
টি সমান সমান এখানে হবে ln অফ 3। ওকে, এখন আমার কার মান বসাবো, কে এর মানটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এখানে যদি আমি টি ইকুয়াল টু ln অফ 3, এই অংশের জন্য একটা সমস্যা আছে। সেই সমস্যাটিকে আগের অঙ্ক কিন্তু আমাদের বলা ছিল যে এখানে 50 বছরে তার জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, কত বছরে 3 গুণ, তার মানে একটা শর্ত দেওয়া ছিল, আমি কে এর মান ওখান থেকে নির্ণয় করেছিলাম, কিন্তু এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কেমন হবে, তো তুমি এখানে যদি ইন্টিগ্রেশন করো এখান থেকে মান পাবে ln অফ এক্স ইকুয়াল টু, এই কে তো কেই থাকবে, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টকে অবশ্যই তোমরা ln অফ সি লিখবে, মানে কনস্ট্যান্টকে লন সামথিং এরকম লিখবে। কেন লিখবে দেখো, এই অংশ থেকে একবারে লেখা যায় ln অফ এক্স ইকুয়াল টু, এখানে এই অংশটুকুকে লন ই টু দি পাওয়ার সামথিং এরকম করে কেটি এরকম লেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মান এরকম আসে লন ই টু দি পাওয়ার সামথিং যেহেতু, সো এই অংশটুকু আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার কেটি ইন্টু সি, যেহেতু এটা যোগ আছে সো গুণ হয়ে গেছে, এটাকে আমি কি বলেছি লন ই টু দি পাওয়ার কেটি হয়ে যাবে, সেটা যে কথা লন ই বাদ চলে গিয়ে কেটি একই কথা। আচ্ছা আমি লিখে দিচ্ছি ln অফ ই টু দি পাওয়ার কেটি প্লাস ln অফ সি, তো এই যোগ আছে দেখে তো গুণ হয়ে গেছে, তাহলে এই অংশ থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু লন লন চলে গেলে থাকবে সি ই টু দি পাওয়ার কেটি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রেখেছি। তো আমি এখন ধরে নিব যে টি ইকুয়াল টু যদি 0 হয় সেই সময় যদি জনসংখ্যা আমাদের এন থাকে, আমি এন ধরে নিলাম, ওকে, যদি টি ইকুয়াল টু 0 সেক্ষেত্রে জনসংখ্যা যদি এন হয়, সেই ক্ষেত্রে আমাদের 1 নং হতে আমরা কি পাই, টি যদি 0 বসাও, খেয়াল করবে এক্স এর মান এন বসাও, তাহলে এন ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার কে ইন্টু 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে এন ইকুয়াল টু, এখানে সি ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে ই টু দি এখানে সি ইন্টু 1 মানে এন ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে। তাহলে তখন ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, 1 নম্বর ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশন থেকে তখন পাবা যে এক্স ইকুয়াল টু, এই সি এর মানটা তখন বের করলাম আর কি, ওকে, এন ই টু দি পাওয়ার কেটি, এটা 2 নম্বর হয়ে গেল। তার মানে আমি এক্স এর মানটা নির্ণয় করে রাখলাম যেখানে, এই যে এখানে, ঠিক আছে, টি ইকুয়াল টু 0 যেখানে। তো এটা যদি আমি বের করে রাখি, আমাকে প্রশ্ন মতে বলেছে টি ইকুয়াল টু যদি 30 হয় তাহলে এক্স এর মানটা হয়ে যাবে ডাবল 2n, আগের অঙ্কে আমি এক্স দিয়ে বলেছি, এখানে এন দিয়ে বোঝাচ্ছি, একই কথা, তুমি এখানে এন দিবা, কারণ কি এখানে এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার কেটি হয়ে যাচ্ছে, এটা দেখতে কেমন লাগতেছে, এপাশে এক্স এপাশে এক্স, এই জন্য এন ধরেছি, ওকে। তো এখানে যদি যা ছিল এখানে এসে তার ডাবল হয়ে গেছে, তাহলে এখন তুমি এখন কি করতে পারবে, এখন 2 হতে পাই, মানে 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি পাবে এক্স এর মানের জায়গায় বসাবা 2n ইকুয়াল টু n, আর টি এর জায়গায় বসাবা 30, তাহলে n ই টু দি পাওয়ার কে ইন্টু 30, তাহলে এখান থেকে কি লিখতে পারবা, আচ্ছা এখানে আমি আরেকটু লিখি, n বাদ চলে যাবে, 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 30 কে, আর এই ইটা এই পাশে আসলে ln অফ হয়ে যাবে, তাহলে 30 কে ইকুয়াল টু ln অফ 2, তাহলে 30 কে ইকুয়াল টু ln অফ 2 হয়ে যাচ্ছে, এটা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দাও, এটা আমি কে এর মান নির্ণয় করলাম, ওকে, মানে এখানে কে ইকুয়াল টু ln ln 2/30 হবে। এখন টি ইকুয়াল টু যদি টি হয়, আমাকে বের করতে বলছে কত বছরে 3 গুণ হবে, তাহলে এখানে কত বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ যখন হবে সেখানে হবে এক্স ইকুয়াল টু 3n, ওকে, তাহলে এখান থেকে আমি আমি লিখতে পারবো 3n ইকুয়াল টু n ই টু দি পাওয়ার কেটি, আমি এই মেইন সমীকরণ থেকে এটা লিখে নিলাম, কোটা থেকে, যে 2 নাম্বার থেকে, এখান থেকে লিখেছি, এক্স এর মান বসিয়েছি, আর সরি এখানে এক্স এর জায়গায় টি এর জায়গায় বড় হাতের টি হবে, ওকে, আর তাহলে এখান থেকে আমি লিখতে পারবো n কাটা, তাহলে 3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেটি, তাহলে কেটি ইকুয়াল টু ln অফ 3, এটা পাচ্ছি, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ যদি লেখো। এখন 4/3 যদি করি তাহলে আমি এখান থেকে টি এর মান পাবো, তাহলে 4 কোনটা, কেটি বাই এ পাশে হচ্ছে 30k ইকুয়াল টু 4 হচ্ছে ln অফ 3, এটা হচ্ছে ln অফ 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে, এখানে কে কে কাটা, t/30 ইকুয়াল টু ln অফ 3/ln অফ 2, তাহলে এখান থেকে অতএব টি ইকুয়াল টু ln অফ 3/ln অফ 2 ইন্টু
30, এইটুকুকে ক্যালকুলেশন করে দেখবে টি এর মানটা আসতেছে 48 ইয়ার, 48 ইয়ার্স, এটা অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। একই টাইপের অঙ্ক, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আজকে একটু ভিডিওটা বড় হবে, কারণ আমি এক চ্যাপ্টার সম্পূর্ণ একবারে কভার করব। বারবার দিলে তোমাদেরও মনোযোগ থাকে না, আমারও মনে হয় যে দুইটা ভিডিও দেওয়ার চেয়ে এক ভিডিওতে এক চ্যাপ্টার শেষ করতে হবে। আচ্ছা, এই এখন যে পার্টটা পড়াবো এটা হচ্ছে কোনো বস্তু তাপীয়করণ বা শীতলীকরণ সমস্যা, মানে হিটিং অ্যান্ড কুলিং প্রবলেম। ওকে, এখান থেকে একটা অঙ্ক থাকতে পারে। তো হিটিং অ্যান্ড কুলিং প্রবলেমের মধ্যে ওদের মেইন সূত্রটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় যে সূত্রটা আছে, শীতলীকরণ বস্তু তাপমাত্রার পরিবর্তনের হার বস্তুটির তাপ ও বাতাসের তাপের পার্থক্যের সাথে সমানুপাতিক হবে। এই যে সূত্রটা বললাম, এই সূত্রের উপর ডিপেন্ড করে এই অঙ্ক করতে হবে। এখন এটা করার আগে আমি একটু প্রশ্নটা পড়বো, পড়ে তারপরে কোথায় সূত্র ইউজ হবে এটা বলে দিব। তো প্রশ্ন হচ্ছে, when a cake is removed from a baking oven, মানে যখন চুলা থেকে একটা কেক বা পিঠা তুলে নেওয়া হয়, its temperature is measured at 300 ডিগ্রি ফারেনহাইট। তার মানে তখন এটার তাপমাত্রা ছিল যে 300 ডিগ্রি ফারেনহাইট। তারপর এখানে বলা হয়েছে 3 minutes later it is 200 ফারেনহাইট, মানে 3 মিনিট পরে এটার তাপমাত্রা হয়ে গেছে 200 ডিগ্রি ফারেনহাইট। How long will it take to cool off to room temperature of 70 ডিগ্রি ফারেনহাইট? এখানে বলেছে যে কত সময় লাগবে, এই যে 3 মিনিট পর হলো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে তোমার এই পরিবেশ থেকে কত সময় লাগবে তার রুম টেম্পারেচারের সমান হতে, মানে রুম টেম্পারেচার যদি 70 ডিগ্রি ফারেনহাইট হয় সেরকম হতে। ইফ দ্য রেট অফ ডিক্রিজ অফ টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ দ্য কেক অ্যান্ড দ্যাট অফ দ্য রুম। ও আচ্ছা, এখানে বলেছে যদি তার এই যে হ্রাস, মানে ডিক্রিজ মানে হ্রাস হওয়া, কি হ্রাস হওয়া, ওই যে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে, কমে যাচ্ছে, তো এই যে তাপমাত্রাটা কমে যাবে তার রেট অফ ডিক্রিজ, মানে এটার রেট অফ পরিবর্তনের যে হ্রাস হওয়ার তাপমাত্রাটা সেটা প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্স, মানে সেটা সমানুপাতিক হবে কার ডিফারেন্সের মধ্যে, বিটুইন দ্য টেম্পারেচার অফ দ্য কেক, মানে পিঠার টেম্পারেচার এবং অ্যান্ড দ্যাট অফ দ্য রুম, এবং রুম টেম্পারেচার, তার মানে কক্ষ তাপমাত্রা এবং কেকের তাপমাত্রার পার্থক্য কখন যেটা কমে যাওয়ার রেটটা হবে তার ওই তাপমাত্রার প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হবে। তাহলে প্রশ্নটা বলা হয়েছে কখন এটা কক্ষ তাপমাত্রা আসবে, কখন মানে এই যে 70 ডিগ্রি ফারেনহাইটে কখন আসবে। তো প্রশ্নটা একটু বড়, এটা একটু চিন্তা করে দেখবে। আমার প্রথমে কাজ হচ্ছে টেম্পারেচারটা ধরে নিতে হবে, যে তাহলে আমি ধরে নিলাম, মানে আমার অ্যান্সার যেটা বের করতে হবে টি ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটা টি সময়ে তার ফারেনহাইট হবে টি ডিগ্রি ফারেনহাইট। ওকে, অ্যান্সারটা টি ডিগ্রি ফারেনহাইট হবে, আমি ধরে নিব এটা। তাহলে আমি এখানে দেওয়া আছে কি, রুম টেম্পারেচার দেওয়া 70 ডিগ্রি ফারেনহাইট। আর এই যে পার্থক্য, কার পার্থক্য, টেম্পারেচার হচ্ছে রুমের এবং কেকের পার্থক্য, কেকের টেম্পারেচার এবং রুমের টেম্পারেচার পার্থক্য হচ্ছে T-70। কেন, কেকের তাপমাত্রা হচ্ছে টি, মানে বেশি তাপমাত্রা টি, আর রুম টেম্পারেচার 70, তো এই জন্য বিয়োগ হয়ে গেছে, যেহেতু তাপমাত্রা কমে গেছে পিঠার এত ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো এখন মেইন পার্টে আসি। আমাকে বলা হয়েছে ডিক্রিজ, খেয়াল করবে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের এই যে একটা কনস্ট্যান্ট আসে কে, সেটার হ্রাস এবং বৃদ্ধি ডিপেন্ড করবে কনস্ট্যান্টের উপরে। কোন কনস্ট্যান্ট, ওই যে সমানুপাতিকের কনস্ট্যান্টের উপরে। সেই কে এর মান যদি কমে যায়, 0 থেকে কম হয়, সেক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাবে, আর 0 থেকে বৃদ্ধি হলে সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। ওকে, কে এর মান যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের ডিক্রিজ বিকজ অফ ডিক্রিজ অফ টেম্পারেচার, সেই ক্ষেত্রে আমাদের এই যে হার, তাপমাত্রার পরিবর্তনের হার DT/D, এটা টেম্পারেচার টি, এটা হলো টাইমের টি। টেম্পারেচার এটা হবে 0 থেকে কম। ডিক্রিজ কেন কম হবে, যেখানে কে <0, মানে এখানে যেহেতু ডিক্রিজ হয়েছে কে <0। এখন এটার সো দ্য ইকুয়েশনটা কি হবে খেয়াল করবে, আমি একটু লিখে নিই তারপর তোমাদের বুঝাচ্ছি। এইটা হবে আমাদের নির্ণেয় সমীকরণ। কেন, আমি একটু আগে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র বলেছি যে বস্তুর তাপমাত্রার পরিবর্তনের হার, এইটা হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তনের হার। ঠিক আছে, পরিবর্তনের হার হবে বস্তুটির সাথে তাপ ও বাতাসের তাপের পার্থক্যের
পার্থক্যের সাথে সমানুপাতিক। এখন এই যে আমাদের পার্থক্যটা কত ছিল, T-70, এই যে পার্থক্য তার সাথে সমানুপাতিক হবে বলছে, বস্তু এবং তার বাতাসের তাপের পার্থক্যের সমানুপাতিক। তার মানে এটা আমার প্রশ্ন বলা ছিল সমানুপাতিক, কিন্তু আমি ইচ্ছা করে সমানুপাতিক না লিখে ইকুয়াল টু কে লিখতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস হয়েছে কেন, এটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। ডিক্রিজ হলে মাইনাস হবে আর ইনক্রিজ হলে প্লাস হবে। ওকে, আচ্ছা, এটা লেখার পরে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। টিগুলো একসাথে রাখি, ডিটি T-70 ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি। এখন আমার প্রশ্নে আসি যে যদি টি ইকুয়াল টু 0 সময়ে টি ইকুয়াল টু 30 ডিগ্রি ফারেনহাইটে, তোমরা এটা প্রথমেই লেখা ছিল যে একদম প্রথমে কেকের বেকিং করার পর তার টেম্পারেচার ছিল 300, আর যদি 3 মিনিট পরে টি ইকুয়াল টু যখন 3 হয়ে গেছে তখন তাপমাত্রাটা কমে হয়ে গেছে 200। ওকে, এই ক্ষেত্রে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হলো প্রথমে ছিল আপার খেয়াল করবে এখানে কিন্তু কাহিনী একটু উল্টা। কীভাবে, এটা লিখে নিয়ে গিয়ে ডিটি T-70 ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস কে ডিটি। এখানে টাইমটা খেয়াল করবে, আপারে ছিল এটা সরি প্রথমে ইনিশিয়াল ভ্যালু টি ছিল 0 থেকে 3 পর্যন্ত, তাহলে টি হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে যখন 0 ছিল সেই ক্ষেত্রে তাপমাত্রা ছিল 300, পরবর্তী 3 মিনিট পরে তাপমাত্রা হয়ে গেছে 200। সো এটা বড় হলেই যে উপরে হবে এরকম না। হ্যাঁ, প্রথম ইনিশিয়াল ক্ষেত্রে তার ভ্যালু হচ্ছে নিচে, ফাইনাল ক্ষেত্রে ভ্যালু হচ্ছে উপরে। তো এখন এখান থেকে কি লেখা যাবে, এটাকে তো ইন্টিগ্রেশন করলে ln of T-70 হয়, তাহলে এটা লিখবা ln of T-70, আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, 200/300 ইকুয়াল টু মাইনাস কেটা থাকবে, আর এটা হচ্ছে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে T30 ln of, এখন এইখানে বসাও, যদি আপার লিমিটটা বসাও 200, যদি বসাও 200 বিয়োগ 70 তাহলে এটা হয়ে যাবে 130, বিয়োগ এখানে যদি 300 বসাও লন অফ 300 থেকে 70 চলে গেলে থাকবে 230 ইকুয়াল টু মাইনাস 3 বিয়োগ 0 মানে 3 মাইনাস 0, এটা হবে শুধু 3 মাইনাস 3 কে। এখন যেহেতু কে এর মান নির্ণয় করবে, এটা মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এটা হয়ে যাবে ln of 230 মাইনাস ln of 130 ইকুয়াল টু 3k। তো এটা হচ্ছে ln of 230 বাই ln of সরি এটা হচ্ছে 130, যেহেতু বিয়োগ আছে ভাগ হয়ে গেছে ইকুয়াল টু 3k, 0 0 কাটা, তাহলে এখান থেকে আমি k ইকুয়াল টু লিখতে পারি 1/3, মানে 3 টাইপের 1/3, আর ln of এটা হয়ে যাবে 23 আর এখানে 13, তাহলে k এর মান হচ্ছে এটা বের করলাম। আমার কিন্তু অঙ্ক এখনো হয়নি, আমি জাস্ট মাত্র k এর মান বের করলাম। এখন k এর মান বের করার পরে এবার আসবো আমি ফাইনাল পার্টে। আচ্ছা, ফাইনাল পার্টের ক্ষেত্রে আমি আবার লিখব টি ইকুয়াল টু যদি যখন 0 তখন টি ইকুয়াল টু 30, এটা ইনিশিয়ালে। এখন টি ইকুয়াল টু যখন T1 তখন টি ইকুয়াল টু T1 লিমিট ধরে নিয়ে আমরা অঙ্ক করব। কেন, কারণ আমি চেয়েছি পিঠার তাপমাত্রা কখন কক্ষ তাপমাত্রায় পৌঁছাবে, তাহলে পিঠার তাপমাত্রা কখন মানে সময় চেয়েছে, T1 হচ্ছে সময়, আর এই T1 বলতে বোঝানো হয়েছে 70। ঠিক আছে, তো আমি এই পার্টের জন্য অঙ্ক করে পাই, এই পার্টের জন্য মানে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন অফ T1 300 dt বাই T-70 ইকুয়াল টু মাইনাস কে ইন্টিগ্রেশন T1, আর এখানে ছিল হচ্ছে 0 dt। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট এখান থেকে বসিয়েছি, ইকুয়াল টু ln of এই যে এখানে কিন্তু হয়ে যাবে T-70 আর পুরাটুকু হচ্ছে T1 300 ইকুয়াল টু মাইনাস কে, এখানে T1 0। তো এটা আগের মতো ক্যালকুলেশন করে এই যে বিয়োগ করে দিবে, বিয়োগ করার পরে আমি মাইনাস একবারে গুণ করে একবারে আসবে ln of 230 মাইনাস ln of T1 মাইনাস 70 ইকুয়াল টু এটা হবে T1 ইন্টু কে। কেন এটা এরকম হলো, এটা কিন্তু আগে হবে, এটা আগে আসবে, এটা পরে আসবে, কিন্তু যে মাইনাস দিয়ে গুণ করার কারণে আবার চেঞ্জ হয়ে গেছে, যে আগের পার্টে যেরকম করিয়েছি। তাহলে আমার কাজ হচ্ছে এখন হয়ে যাচ্ছে কত, কে এর মানটা আমি যদি বসাই, আচ্ছা এখান থেকে T1টা কি আসবে, T1 ইকুয়াল টু কে ভাগ হয়ে যাবে, তাহলে T1 ইকুয়াল টু T1
T1 কে, আচ্ছা এটা পরে লিখি, ইকুয়াল টু T1 আর কে এর মানটা বসাবো। কে এর মানটা হচ্ছে আগের পৃষ্ঠায় লিখেছি কত, 1/3 ln of 23/13 এরকম আমি কে এর মানটা বসিয়েছি। হ্যাঁ, কে এর মান বসিয়ে তো এখানে হচ্ছে এই পাশে এটাকে এরকম লেখা যাবে ln of 230 ভাগ T1 - 70 ইকুয়াল টু, আর এই পাশ থেকে থাকবে T1 1/3 ln of 23/13। তো এই তিনটা এই পাশে আসবে গুণ হয়ে, তখন হয়ে যাবে 3 ln of 230 T1 - 70 ইকুয়াল টু T1 ln of 23/13। আচ্ছা, এটা আমাদের ইকুয়েশন আসছে, এটাতে 2 নাম্বার ইকুয়েশন বলো। এখন দেখো যখন T1 টেন্ডস টু 70 হবে, মানে আস্তে আস্তে যখন 70-র দিকে যেতে থাকবে, এই টি এর মান যতক্ষণ পর্যন্ত 70 হয়ে যাবে, সেই ক্ষেত্রে T1 এর ভ্যালু কেমন আসবে খেয়াল করে দেখো। এখানে যদি 70 বসায়, সামথিং বাই 70 বসালে কিন্তু 0, তার মানে কি ইনফিনিটি হয়ে যাচ্ছে না। এখন T1 এর মানটা এই পাশের অংশ ইনফিনিটি, আবার এই অংশ দিয়ে আবার এই ইনফিনিটির গুণ করলে ইনফিনিটি থাকে। তার মানে কি, যদি আমি T1 টেন্ডস টু 70 মানে 70-এর কাছাকাছি 70 বসাতে থাকি, তখন 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে T1 এর মান আসবে টেন্ডস টু, মানে আস্তে 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 করে ইনফিনিটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে 70 বসালে কিন্তু নিচে 0, সামথিং বাই 0। সো এখানে T1 এর মানটা আমাদের ইনফিনিটি চলে আসছে। তার মানে তুমি এখানে কি বলতে পারবে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এই শর্ত মতে, ঠিক আছে, যে কক্ষ তাপমাত্রার সমানে আসবে পিঠার তাপমাত্রা কখন, অসীম সময় পরে, মানে অসীম সময় পরে পিঠার তাপমাত্রা কক্ষ তাপমাত্রার সমানে পৌঁছাবে। এটাই অ্যান্সার, এটা নিচে লিখে দিবে, এটাই অ্যান্সার।